স্বীকার করছে, ঠিক তখনই বাংলাদেশের বিবৃতি যেন আলাদা এক ভাষায় লেখা। সেখানে উদ্বেগ আছে, সংযমের আহ্বান আছে, কিন্তু নেই হামলাকারীর নাম, নেই সরাসরি নিন্দা। আর এখান থেকেই শুরু হয়েছে বিতর্ক। বাংলাদেশ কি কৌশলগতভাবে নীরব, নাকি আন্তর্জাতিক চাপের মধ্যে পড়ে একটি হিসাবী অবস্থান নিয়েছে? মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ার আগেই আসলে কূটনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেছে, বিবৃতির ভাষায়, শব্দের নির্বাচনে আর বলা ও না বলার সূক্ষ্ম পার্থক্যে। বাংলাদেশের বিবৃতিতে কি বলা হলো, কি বলা হলো না, চলুন তা নিয়ে আজ আলোচনা করি। রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দেয়, সেখানে মূলত তিনটি বিষয় তুলে ধরা হয়: উদ্বেগ, সংযম এবং আঞ্চলিক স্থিতিশীলতা। বাংলাদেশ ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়েছে, কিন্তু যে হামলা দিয়ে পুরো সংঘাত শুরু, ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ আক্রমণ, তার কোনো সরাসরি উল্লেখ নেই। এই নাম না বলাই আলোচনার কেন্দ্রবিন্দুতে, কারণ আন্তর্জাতিক কূটনীতিতে কখনো কখনো শব্দের চেয়েও গুরুত্বপূর্ণ হয় নীরবতা। কেন সমালোচনা? কূটনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের সংবিধানই আগ্রাসনের বিরুদ্ধে অবস্থানের কথা বলে। ফলে অনেকেই আশা করেছিলেন প্রথম হামলারও স্পষ্ট নিন্দা থাকবে। সাবেক কূটনীতিকরা প্রশ্ন তুলেছেন, ইরান আগে আক্রান্ত হলে তার প্রতিক্রিয়াকে আলাদা করে সমালোচনা কেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্ন আরো তীব্র হয়েছে। অনেকেই এটিকে একপেশে কূটনীতি বলছেন, আবার কেউ বলছেন এটি বাস্তববাদী কৌশল। ছোট ও মাঝারি শক্তির রাষ্ট্রগুলো প্রায়ই সরাসরি কোনো পক্ষ নেয় না, কারণ তাদের জন্য নৈতিক অবস্থানের পাশাপাশি অর্থনৈতিক ও নিরাপত্তা বাস্তবতাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ক্ষেত্রেও একই বাস্তবতা কাজ করছে। একদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় বাণিজ্য অংশীদার, উন্নয়ন সহযোগী এবং বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাবশালী শক্তি। অন্যদিকে মুসলিম বিশ্ব ও মধ্যপ্রাচ্য, যেখানে লাখো বাংলাদেশি কর্মী কাজ করেন এবং যেখান থেকে আসে রেমিটেন্সের বড় অংশ। ফলে একটি শক্তিকে সরাসরি সমালোচনা করলে অন্য সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। এই দ্বৈত বাস্তবতার মাঝেই তৈরি হয় কূটনৈতিক নীরবতা। যুদ্ধের পেছনের বড় চিত্র লুকিয়ে আছে, কিন্তু এই বিবৃতি বোঝার জন্য যুদ্ধের প্রেক্ষাপটও বুঝতে হবে। ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব বহু পুরনো। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং আদর্শিক সংঘাত সব মিলিয়ে দুই দেশ দীর্ঘদিন ধরেই ছায়া যুদ্ধে জড়িত। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার উৎস হিসেবে দেখে। অন্যদিকে ইরান মনে করে পশ্চিমা শক্তি তাদের রাজনৈতিক স্বাধীনতা ও আঞ্চলিক প্রভাব ঠেকাতে চাইছে। এই সংঘাত ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে সরাসরি সামরিক হামলা প্রায় অনিবার্য হয়ে ওঠে। খামেনির মৃত্যু সেই উত্তেজনাকে বিস্ফোরণের পর্যায়ে নিয়ে যায়। ইরানের পাল্টা হামলা ছিল কেবল প্রতিক্রিয়া নয়, একটি কৌশলগত বার্তা। বার্তাটি স্পষ্ট যে নেতৃত্ব হারালেও রাষ্ট্র ভেঙে পড়েনি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান সংঘাতকে আঞ্চলিক মাত্রায় নিয়ে গেছে। এর ফলে যুদ্ধের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। এই সংঘাত শুধু দুই দেশের লড়াই নয়, যুক্তরাষ্ট্র তার প্রভাব বজায় রাখতে চায়, ইসরায়েল নিরাপত্তা নিশ্চিত করতে চায়, রাশিয়া ও চীন পশ্চিমা শক্তিকে নতুন সংকটে ব্যস্ত দেখতে চায়। অর্থাৎ যুদ্ধক্ষেত্র তেহরান হলেও দাবার বোর্ড কিন্তু পুরো বিশ্ব। বাংলাদেশের জন্য ঝুঁকি কোথায়? প্রথম ঝুঁকি প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে হামলায় একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর এসেছে। দ্বিতীয় ঝুঁকি হলো জ্বালানি মূল্য। মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হলে তেলের দাম বাড়বে, যা সরাসরি বাংলাদেশের অর্থনীতিতে চাপ তৈরি করবে। তৃতীয় ঝুঁকি কূটনৈতিক ভারসাম্য। ভুল অবস্থান ভবিষ্যৎ সম্পর্ককে প্রভাবিত করতে পারে। তাই বাংলাদেশ সম্ভবত এমন একটি ভাষা বেছে নিয়েছে যা কাউকে সরাসরি অভিযুক্ত করে না, আবার শান্তির আহ্বানও জানায়। তাহলে সমালোচনা কেন থামছে না? কারণ জনগণের প্রত্যাশা এবং রাষ্ট্রের কূটনৈতিক বাস্তবতা সবসময় এক সুতোয় মেলে না। জনমত সাধারণত নৈতিক অবস্থান চায়। কে আগে হামলা করেছে, কে আগ্রাসী, সেটির স্পষ্ট ভাষ্য। কিন্তু রাষ্ট্র অনেক সময় সম্পর্ক, অর্থনীতি এবং নিরাপত্তার সমীকরণ দেখে সিদ্ধান্ত নেয়। এই ব্যবধানই তৈরি করেছে বর্তমান বিতর্ক। মধ্যপ্রাচ্যের আকাশে এখনো যুদ্ধ বিমান উঠছে, প্রতিশোধের ভাষা আরো কঠিন হচ্ছে। বিশ্ব শক্তিগুলো নিজেদের হিসাব কষছে, আর এদিকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক সূক্ষ্ম রেখার উপরে, যেখানে একটি শব্দ কূটনৈতিক সংকেত আর একটি নীরবতাও রাজনৈতিক বার্তা।
কারণ কখনো কখনো আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে জোরালো বক্তব্যটি হয় যা উচ্চারণ করা হয়নি। ডায়ালগস থেকে মনোজ দাস। থাম্বনেলটা দিয়েছি মাথামোটা পাকিস্তান বনাম চালাক বাংলাদেশ। বুঝতেই পারছেন দুই দেশের মধ্যে একটা তুলনামূলক আলোচনা হবে। এই তুলনামূলক আলোচনাটা কোন দিকে, কোন বিষয়ে? না, খামেনি হত্যার শোকে পাকিস্তানে 12 জন শহীদ হয়েছেন শুধু করাচিতে। বাংলাদেশে এখানেও বিক্ষোভ হয়েছে কিন্তু শূন্য হতাহত। এই বিষয়টি নিয়ে আসি খবরে। ইসরায়েল এবং আমেরিকার যৌথ আক্রমণে ইরানের সুদীর্ঘ বছরের সুপ্রিম ধর্মীয় নেতা বা এক কথায় ইরানের ভাগ্যবিধাতা আয়াতুল্লাহ খামেনেইয়ের নিহত হওয়ার খবর আগুনের হলকার মতো ছড়িয়ে পড়েছে বিশ্বে। পরিবারের এবং সরকারের এক বিরাট অংশের সদস্য সহ তার এই মৃত্যু সারা দুনিয়ায় তীব্র আলোড়ন তুলেছে। পুরো মুসলিম বিশ্বে হাহাকার, কোথাও বেশি কোথাও কম। আলোড়ন যেসব দেশ আবার পুরোপুরি মুসলিম নয়, যদিও মুসলিমদের একটা ভালো সংখ্যায় মুসলিম থাকে যেসব দেশে, সেখানেও গোলমাল হয়েছে, বিক্ষোভ হয়েছে। ভারতেও বিক্ষোভ হয়েছে, দিল্লি, লখনৌ, হায়দ্রাবাদ, কাশ্মীর। বেশিরভাগ জায়গায় শিয়া মুসলমানরা বেশি বিক্ষোভ করেছে, সুন্নিরা কম। তবে বাংলাদেশ ও পাকিস্তানে এই শিয়া সুন্নি ভেদ তেমন দেখা যায়নি। এখানে যা খবর, শিয়া মুসলিমদের সংখ্যা নগণ্য, সুতরাং বিক্ষোভ করেছে মূলত সুন্নিরা। বিরাট বিক্ষোভ হয়েছে বাংলাদেশের ঢাকায়, বিক্ষোভ হয়েছে পাকিস্তানের করাচিতে। কিন্তু দু জায়গায় বিক্ষোভের চেহারা ও চরিত্র আলাদা, আর তার এফেক্ট বা ফলাফলও আলাদা। এখনকার আলোচনা এই এফেক্ট নিয়ে। উদ্দেশ্য এক, কিন্তু পরিণাম কেন এক নয়? আর এর মধ্য দিয়ে দুইটি দেশের মানুষের চরিত্রগত বিশ্লেষণে যাওয়ার চেষ্টাও একটু করব। তবে একটু দেখাই করাচির বিক্ষোভের ছবি, দেখুন সেগুলো। দেখছেন, খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানে করাচির মার্কিন দূতাবাসে উগ্র জনতা হামলা চালিয়ে মূল ফটক ভেঙে দূতাবাসে ঢুকে পড়েছে এবং সেখানে ভাঙচুর চালাবার পর দূতাবাসে যখন আগুন লাগাতে যায় তখন পুলিশের সঙ্গেও দফায় দফায় হাঙ্গামা হয়। তারপর দূতাবাসের গেট ভেঙে কয়েকশো বিক্ষোভকারী ঢুকে পড়ে দূতাবাস চত্বরে। ভাঙচুর শুরু হয়। তারপর আগুন ধরাবার উপক্রম হতে দূতাবাসের নিজস্ব নিরাপত্তা কর্মীরা, অর্থাৎ পাকিস্তানি জওয়ান নয়, দূতাবাসে পাহারায় থাকা মার্কিনী নিরাপত্তা রক্ষীরা, তারা গুলি চালায়। এরকম আলাদা নিরাপত্তা রক্ষীর কিন্তু পৃথিবীর অন্য দেশে সেখানে দূতাবাসেরা রাখতে পারে না, কিন্তু পাকিস্তানের বিশেষ ব্যবস্থা, কারণ সেখানে নিয়মিত হাঙ্গামা ইত্যাদি এতটাই হয় যে মার্কিনী নিরাপত্তা রক্ষী আলাদাভাবে রাখা, এবং সেখানে তারা গুলি চালালে ঘটনাস্থলে কমপক্ষে 12 জনের মৃত্যু ঘটে ও এছাড়া বেশ কিছু আহত হয়। তখন ছত্রভঙ্গ হয়ে যায় জনতা। অন্যদিকে বিক্ষোভের বেলায় বাংলাদেশিরা কিন্তু বেশ বুদ্ধিমান। ঢাকাতেও বিক্ষোভ হয়েছে, তবে জোর করে মার্কিন দূতাবাসে প্রবেশের চেষ্টা করেনি কেউ। ফলে পুলিশের গুলি চালাবার প্রশ্ন ওঠে না, আবার হতাহতের প্রশ্নও ওঠে না। বাংলাদেশিরা আরো বুদ্ধিমান এজন্য যে বিক্ষোভে আক্রমণকারী দেশ আমেরিকার চেয়ে
বেশি স্লোগান উঠেছে আমেরিকার আক্রমণের ধারে কাছে না থাকা দেশ ভারতের বিরুদ্ধে। এর অর্থ বিক্ষোভ দেখানো হলো, আবার আমেরিকার কাছে ভালো থাকাও হলো। বিক্ষোভ দেখাতে হয় কারণ মুসলিম ব্রাদারহুড, সেটা উম্মা, তাদেরকে তো সন্তুষ্ট রাখতে হবে, ভোটের বাজার। এই বিষয়টি নিয়ে আমার এখনকার প্রতিবেদন। আমরা কথা বলবো আর্ট অফ প্রোটেস্ট বা প্রতিবাদের শিল্পকলা নিয়ে। দেখুন, প্রতিবাদ সবাই করে, কিন্তু স্টাইল সবার এক হয় না। একদিকে আমাদের প্রতিবেশী পাকিস্তান, যাদের ডিকশনারিতে হাঙ্গামা শব্দটি বহু প্রচারিত, পরিচিত এবং ব্যবহৃত, এবং শান্তিপূর্ণ শব্দটা অন্তত পাকিস্তানের অভিধানে সেটা প্রিন্ট হয়নি। আর অন্যদিকে বাংলাদেশ, তারাও আমাদের প্রতিবেশী, যেখানে ইমোশন আছে, হাঙ্গামা আছে, কিন্তু সব ছাড়িয়ে ক্যালকুলেশনটাও খুব বেশি আছে। এই দেখুন না, 24 জুলাই অভ্যুত্থান এতটাই ক্যালকুলেটিভ, এতটাই হিসেবি যে দেখুন, শহীদ কম পড়ছিল বলে আন্দোলনকারীরা পুলিশের ওপরে খুব বেশি নির্ভর না করে নিজেরাই দায়িত্ব নিয়ে গুলি চালিয়ে নিজেদের পক্ষে লোকজনকে মেরে ফেলেছে সংখ্যা বাড়াবার জন্য। এমনকি বলা হয় যে আবু সাঈদ, যার হত্যাকাণ্ড একটা বলা হয় যে একটা বড় আগুনের সঞ্চার করেছিল, বারুদে আগুন দিয়েছিল, সেই আবু সাঈদকেও হত্যা করা হয়েছে, হত্যা করেছে ওই আন্দোলনের ভেতরে থাকা লোকেরা। সে আলোচনাটা এখানে করব না, কারণ এই জায়গায় সে আলোচনার বিষয় নয়। কিন্তু করাচির ভাইরা খামেনেই আর নেই শুনেই তারা রীতিমতো অ্যাকশন মুভি শুরু করে দিল। খামেনেই হত্যার প্রতিবাদ করতে গিয়ে তারা ভাবলেন গেট ভাঙলে যদি ভেতরে ঢোকার জায়গা পাওয়া যায়, তবে আগুন লাগালে নিশ্চিত জান্নাত, আর মরলে যদি এসব করতে গিয়ে মৃত্যু হয় তাহলে তো 72 হুর আছেই। অতএব তারা গেট ভেঙে ভেতরে ঢুকলেন। মার্কিন নিরাপত্তা রক্ষীরাও ভাবলো, আমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পটেটো চিপস খাবো বলে এসছি, না পটেটো চিপস বিক্রি করবো এই জনতার সামনে? আমরা তো তা করব না। সুতরাং চলল গুলি। 12 জন শহীদ হলেন, আহত বেশ কিছু। করাচি ভাইদের কাছে লজিক খুব সিম্পল, রাগ হয়েছে, ভাঙো। ভিসা পাবো কি পাবো না সেটা পরের কথা, আগে গেটটা তো ভেঙে নি। এদের প্যাশন দেখলে মনে হয় প্রতিবাদ করতে না এলে এদের পেটের ডাল রুটি হজম হবে না। কিন্তু আফসোস, শেষমেশ রেজাল্ট কি? 12টা তাজা প্রাণ ঝরে গেল। আর ওদিকে আমেরিকার দূতাবাসের দেয়ালটা হয়তো পরের সপ্তাহতেই নতুন রঙে চকচক করবে। এই রং, সিমেন্ট, বালি, সেগুলো হয়তো ওই শহীদদের কারো দোকান থেকে, অন্তত তাদের আত্মীয় স্বজনের দোকান থেকে ওসবগুলো কিনে নিয়ে এসেই রং হবে। এবার আসুন আমাদের প্রিয় ঢাকায়। আমাদের ঢাকার ভাইয়েরা কিন্তু অনেক বেশি জেনজি এবং প্রো লেভেলের বুদ্ধিমান, বড় লেভেলের। এখানেও বিক্ষোভ হয়েছে, স্লোগান হয়েছে, কিন্তু কেউ কি গেট ভেঙেছে, ভাঙতে গেছে? না ভাই, কারণ বাংলাদেশের মানুষ ক্যালকুলেশনটা ভালো জানে। গেট ভাঙলে গুলি আসবে জানে, আর গেট না ভাঙলে অন্তত মার্কিন ভিসা পাওয়ার স্বপ্নটা আপাতত ভেঙে গেছে, কিন্তু স্বপ্নটা বেঁচে থাকবে। খামেনেই হত্যার বাংলাদেশি প্রতিবাদটা অনেকটা সেই রকম, বউকে মারবো না কিন্তু শাড়ি ছিঁড়ে দেব। তারা আমেরিকার উপর চটেছে, কিন্তু গালিটা দিচ্ছে কাকে? ইন্ডিয়াকে। কারণ টার্গেট যখন বিগ ব্রাদার হয় তখন তো এটা হতেই পারে, তাই না? আর আমেরিকা তো বিগ ব্রাদার, আর বাংলাদেশের কাছে এখন তো অনেক অনেক বিগ ব্রাদার কাছে। আর কাছাকাছি আর যারা বিগ ব্রাদার ছিল, পাকিস্তান, চীন, তারা তো সব বিদায় নেয়ার মতো। লক্ষ্য করে দেখুন কি অসাধারণ স্ট্র্যাটেজি করেছে ঢাকার বিক্ষোভকারীরা।
বিক্ষোভ হচ্ছে খামেনেই হত্যার, প্রতিবাদ হচ্ছে আমেরিকার বিরুদ্ধে, কিন্তু স্লোগান উঠছে ইসরায়েলের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে। এটা কেন জানেন? অনেকটা সেই ক্লাসরুমের ওই ব্যাক বেঞ্চারদের মতো। মাস্টার মশাই বকাবকি করেছেন, কিন্তু রাগ মেটাচ্ছে কি? স্কুল থেকে বেরিয়ে পাশের ভালো ছেলেটার ওপর। কেন কেন তুই এত ভালো হলি? কারণ এতে আমও পাওয়া যায় আর ছালাও থাকে। আমেরিকার চোখে ভালো থাকা যায়? বস, আমরা তো আপনার দূতাবাসে আগুন দিইনি, আমরা তো পাশের বাড়ির দাদাকে নিয়ে, ভারত দাদাকে নিয়ে বিজি ছিলাম। আপনি দেখুন, ভিডিও পাঠিয়ে দেবে। জনগণের আবেগটাও রাখা হলো, ওই যে বললাম ভোটের বাজার, প্রতিবাদও হলো, আবার নিজেদের সেফ জোনটাও বজায় থাকলো। এটাকে কি বলে জানেন? জিও পলিটিক্যাল হিউমার। আপনি যখন জানেন যে ভারত দাদাকে গালি দিলে বড়জোর একটা কড়া বিবৃতি দেবে ভারত, কিন্তু আঙ্কেল স্যামকে চটালে, স্যাম চাচা আমেরিকাকে চটালে স্যাংশন আসতে পারে, তখন স্লোগানটা তো একটু এদিক সেদিক করতেই হয় বাঁচার জন্যে, তাই না? সুতরাং সারাংশটা কি দাঁড়ালো? করাচি শিখিয়েছে কিভাবে আবেগের চোটে জীবন দিতে হয়, আর ঢাকা শেখালো কিভাবে স্মার্টলি প্রতিবাদ করে দিন শেষে নিরাপদে বাড়ি ফিরে মাছ ভাত খাওয়া যায়। আর যদি দু একটা শহীদের দরকার হয়, সেটা নিজেরাই অ্যারেঞ্জ করে নেবে। পুলিশ যদি গুলি না চালায়, পুলিশ যদি গুলি চালাতে ভয় পায়, পিছিয়ে যায়, তখন নিজেদের মধ্যে থেকে হাতে তো কম নেই রাইফেল, সুতরাং সেটা করা যাবে। কি প্রমাণ হলো তাহলে এর থেকে? প্রমাণ হলো বাংলাদেশিরা বুদ্ধিমান। তারা জানে প্রতিবাদ মানে মারামারি নয়, প্রতিবাদ মানে হলো এমন ভাবে স্লোগান দেয়া যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে, আর ভিসা অ্যাপ্লিকেশনের সময় যাতে বলা যায়, স্যার আমি তো সেদিন ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলাম, আপনারা রেগে যাচ্ছেন কেন? আপনার বিরুদ্ধে তো আমরা একটি শব্দও বলিনি। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় প্রতিবাদের এই ঢাকা মডেল কি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া উচিত? কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করুন চ্যানেল ক্যালকাটা ডায়ালগসকে। ধন্যবাদ।